গতদিন আমরা 5.2 অনুশীলনীর 3 নম্বর প্রশ্নের রোমান 1, 2 এবং 3 করেছিলাম। আজকে আমরা রোমান 4 করব। তো 3 নম্বর প্রশ্নটি ছিল, নিম্নে দেওয়া সমান্তর প্রগতিতে বাক্সের পদগুলো নির্ণয় করো। রোমান 4-এ প্রথম পদ দেওয়া আছে -4, তারপর চারটি পদ দেওয়া নেই, পরবর্তী চারটি পদের জায়গাতে বাক্সের চিহ্ন দেওয়া আছে এবং এর পরবর্তী পদ দেওয়া আছে 6। তার মানে এই সমান্তর প্রগতিতে মোট পদ হলো 1, 2, 3, 4, 5, 6টি। এর মধ্যে প্রথম পদ দেওয়া আছে এবং 6 নম্বর পদ দেওয়া আছে। তো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর পদগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে প্রথম পদ মানে এ দেওয়া আছে। যদি আমরা সাধারণ উত্তর ডি জানি, তাহলে সাধারণ উত্তর ডি এর মান পেয়ে গেলে আমরা এই পদগুলো নির্ণয় করতে পারবো। তো প্রথমে আমরা এই সমান্তর প্রগতি থেকে যেহেতু এ এর মান পাওয়া যায়, সুতরাং আমরা এখানে লিখব, এখানে এ ইকুয়াল টু -4 এবং এই 6 সেটি হলো 1, 2, 3, 4, 5, 6 নম্বর পদ, মানে A6 ইকুয়াল টু হলো 6। এখন আমরা সাধারণ অন্তর ডি এর মান নির্ণয় করব। প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর ডি এর মান আমরা নির্ণয় করব। তাহলে দেখো, সাধারণ অন্তর ডি এর মান নির্ণয় করতে গেলে এখানে A6 এর মান দেওয়া আছে। আমরা an এর সূত্র জানি, an ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। তো যদি an ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি হয়, তাহলে A6 ইকুয়াল টু হবে a প্লাস 6-1 ইন্টু ডি, ইমপ্লাইজ A6 এর মান দেওয়া আছে 6 ইকুয়াল টু a এর মান দেওয়া আছে -4 প্লাস 6-1 হবে 5 ইন্টু ডি, ইমপ্লাইজ 6 আর -4কে 6 এর সাথে আনলে হবে +4 ইকুয়াল টু থাকবে 5d, ইমপ্লাইজ 6 + 4 ইকুয়াল টু হবে 10। তো 10 ইকুয়াল টু 5d মানে 5d ইকুয়াল টু 10, ইমপ্লাইজ d ইকুয়াল টু হবে 10/5। 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, ইমপ্লাইজ d ইকুয়াল টু 2। তাহলে আমরা ডি এর মান পেয়ে গেছি, আর প্রথম পদ এ এর মান দেওয়া ছিল। এখন আমরা নির্ণয় করতে হবে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এবং পঞ্চম পদ। তো দ্বিতীয় পদ মানে A2। তাহলে আমরা নিচে লিখব, এখন A2 ইকুয়াল টু, দেখো an ইকুয়াল টু সূত্র ছিল a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে A2 ইকুয়াল টু সূত্র হবে a প্লাস 2-1 ইন্টু ডি, ইমপ্লাইজ A2 ইকুয়াল টু a এর মান হলো -4 প্লাস 2-1 করলে 1 ইন্টু ডি, ডি এর মান হলো 2, ইমপ্লাইজ A2 ইকুয়াল টু -4 প্লাস 1 ইন্টু 2 করলে হবে 2, ইমপ্লাইজ A2 ইকুয়াল টু -4 প্লাস 2 করলে হবে -2। আমরা দ্বিতীয় পদ পেয়ে গেছি। এখন আমরা তৃতীয় পদ নির্ণয় করব। A3 ইকুয়াল টু সূত্র হবে a প্লাস 3-1 ইন্টু ডি, ইমপ্লাইজ
a3 ইকুয়াল টু এ এর মান হলো -4 প্লাস 3 - 1 করলে 2 ইন্টু ডি এর মান হলো 2 ইমপ্লাইজ a3 ইকুয়াল টু -4 প্লাস 2 ইন্টু 2 করলে হবে 4 ইমপ্লাইজ a3 ইকুয়াল টু -4 প্লাস 4 করলে হবে 0। তো দ্বিতীয় পদ -2 আর তৃতীয় পদ আমরা পেয়েছি 0। এখন দ্বিতীয় পদ নির্ণয় হয়েছে, তৃতীয় পদ নির্ণয় হয়েছে, এখন আমরা নির্ণয় করব চতুর্থ পদ। চতুর্থ পদ মানে a4 ইকুয়াল টু সূত্র হবে a প্লাস 4 - 1 ইন্টু ডি ইমপ্লাইজ a4 ইকুয়াল টু এ এর মান হলো -4 প্লাস 4 - 1 করলে হবে 3 ইন্টু ডি এর মান হলো 2 ইমপ্লাইজ a4 ইকুয়াল টু -4 প্লাস 3 ইন্টু 2 করলে হবে 6 ইমপ্লাইজ a4 ইকুয়াল টু -4 প্লাস 6 করলে হবে +2। তাহলে আমরা দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ পেয়েছি। এখন আমরা নির্ণয় করব পঞ্চম পদ মানে a5। আবার a5 ইকুয়াল টু হবে a প্লাস 5 - 1 ইন্টু ডি ইমপ্লাইজ a5 ইকুয়াল টু এ এর মান হলো -4 প্লাস 5 - 1 করলে হবে 4 ইন্টু ডি এর মান হলো 2 ইমপ্লাইজ a5 ইকুয়াল টু -4 প্লাস 4 ইন্টু 2 করলে হবে 8 ইমপ্লাইজ a5 ইকুয়াল টু -4 প্লাস 8 করলে হবে +4। তাহলে এখানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই 4টি পদে বাক্স দেওয়া ছিল। তাহলে এই বাক্সের পদগুলো হবে যথাক্রমে দ্বিতীয় পদ -2, তৃতীয় পদ 0, চতুর্থ পদ 2 এবং পঞ্চম পদ 4। তাহলে আমরা নিচে লিখব অতএব নির্ণেয় পদগুলি যথাক্রমে প্রথমটি ছিল -2, দ্বিতীয়টি ছিল 0, তৃতীয়টি ছিল 2, চতুর্থটি ছিল 4। আনসার। এখন আমরা কোয়েশ্চন নাম্বার 3 এর রোমান 5 করব। তো রোমান 5-এ যে সমান্তর প্রগতি দেওয়া আছে তার ক্ষেত্রে প্রথম পদটি কিন্তু দেওয়া নেই, প্রথম পদ দেওয়া নেই। তারপর দ্বিতীয় পদ দেওয়া আছে 38, তৃতীয় পদ দেওয়া নেই, চতুর্থ পদ দেওয়া নেই, পঞ্চম পদ দেওয়া নেই, আর ষষ্ঠ পদ দেওয়া আছে -22। তার মানে এই সমান্তর প্রগতির মোট পদ হলো 6টি। তৃতীয় পদ এবং 6 নম্বর পদ দেওয়া আছে। আমরা নির্ণয় করব প্রথম পদ, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পদ। তো যেহেতু এই সমান্তর প্রগতি এখানে দেওয়া আছে, এখানে প্রথম পদ দেওয়া নেই, দ্বিতীয় পদ দেওয়া আছে, দ্বিতীয় পদকে আমরা a2 দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে a2 ইকুয়াল টু হলো 38, আর 6 নম্বর পদ মানে a6 ইকুয়াল টু দেওয়া আছে -22।
এখন যদি আমরা প্রথম পদ এবং তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পদ নির্ণয় করতে হয়, তাহলে প্রথমে তো প্রথম পদ নির্ণয় করতে হবে, আর তারপর এই পদগুলো পাওয়ার জন্য প্রথম পদ এবং সাধারণ অন্তর লাগবে। তো প্রথম পদ আমরা প্রথমে নির্ণয় করে নিলে তারপর সাধারণ অন্তর নির্ণয় করলে আমরা এই পদগুলো নির্ণয় করতে পারবো। সুতরাং এখানে যেহেতু A2 এবং A6 দেওয়া আছে, তো আমরা A2 এবং A6 এর সূত্র লিখব এবং সেটা হবে an এর সূত্রের মতো। অর্থাৎ an এর সূত্র আমরা জানি an equal to a plus n minus 1 into d implies a2 equal to হবে a plus 2 minus 1 into d। এখন আমরা মানগুলো স্থাপন করব। a2 এর মান ছিল 38 equal to a plus 2 minus 1 করলে 1 into d। তো 1 into d করলে হবে d, বা এক লাইন বেশি লিখলে অসুবিধা নেই। implies 38 equal to a plus 1 into d করলে d। তো সেটাকে আমরা এইভাবে লিখে দেব a plus d equal to 38। এখন যেহেতু a এবং d দুইটি অজানা, সুতরাং a এবং d কোনোটার মান আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো না। তো এই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন দ্বিতীয় যে মান দেওয়া ছিল A6 এর মান, সেটা থেকে আবার আমরা সরল করব। দেখো আবার an যেহেতু a plus n minus 1 into d, তাহলে A6 হবে a plus 6 minus 1 into d implies A6 এর মান ছিল -22 equal to a plus 6 minus 1 করলে 5 into d। সেটাকে আমরা উল্টিয়ে যদি লিখি তাহলে হবে a plus 5d equal to -22। এই সমীকরণকে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। এখন এই দুটি সমীকরণ হলো দুটো চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। তো এগুলোকে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তাহলে a এবং d এর মান পেয়ে যাব। তো সেজন্য আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এখানে যেহেতু a চলকের সহগ উভয় সমীকরণের সমান আছে, সুতরাং আমরা 1 নম্বর সমীকরণ থেকে যদি 2 নম্বর সমীকরণ মাইনাস করি তাহলে a কাটা যাবে 1 minus 2 implies বিয়োগের সময় যাকে বিয়োগ করা হবে তার সামনের চিহ্ন পরিবর্তন হবে, এটি হবে মাইনাসে প্লাসে কাটা যাবে, এটি হবে -5d। তো -5d প্লাস d সমান হবে -4d ইকুয়াল টু, এখানে -22 আছে, বিয়োগের সময় সেটা হবে +22। তো +22 + 38 করলে 8 আর 2 10 0 হাতে আছে 1, 3 আর 2 5 হাতে রেখে 6, আর বড় সংখ্যার সামনের চিহ্ন প্লাস, তো এখানে প্লাস আসবে। implies এখান থেকে d ইকুয়াল টু হবে 60 বাই -4। 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 4 দিয়ে 60কে ভাগ করলে হবে 15। implies d ইকুয়াল টু হলো 15 বাই -1 মানে -15। তাহলে এখানে আমরা d এর মান পেয়েছি। এখন এই d এর মান যদি 1 নম্বর সমীকরণে স্থাপন করি তাহলে আমরা a এর মান পেয়ে যাব। তো 1 নম্বর সমীকরণে আমরা d এর মান স্থাপন করব। 1 নম্বর সমীকরণ implies 1 নম্বর সমীকরণ হলো a plus d equal to 38। a plus d, d এর মান হলো -15 equal to 38 implies a, এখানে প্লাসে মাইনাসে হবে -15 equal to 38 implies a equal to হবে 38 -15 কে ডান দিকে নিলে হবে +15 implies
এ ইকুয়াল টু, এখানে প্লাস করলে 8 আর 5 13, 3 হাতে আছে 1, 3 আর 1 4, হাতে রেখে 5। তাহলে এ মানে প্রথম পদ হলো 53, আর সাথে সাথে আমরা সাধারণ অন্তর ডি এর মানও পেয়েছি -15। তো এখন যেহেতু প্রথম পদ এবং সাধারণ অন্তর দুইটাই আমাদের জানা আছে, তাহলে আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারবো। তো তৃতীয় পদ, চতুর্থ পদ এবং পঞ্চম পদ আমরা নির্ণয় করতে পারবো। তো এখন আমরা তৃতীয় পদ নির্ণয় করব। এখন তৃতীয় পদ a3 ইকুয়াল টু হবে a প্লাস 3 minus 1 into d implies a3 equal to a এর মান হলো 53 প্লাস 3 minus 1 করলে হবে 2 into d, d এর মান হলো -15 implies a3 equal to 53 প্লাস এ মাইনাস 2 into 15 করলে হবে 30 implies a3 equal to, মাইনাস করলে 3 থেকে 0 গেলে 3, 5 থেকে 3 গেলে 2, তাহলে a3 এর মান হলো 23। এখন নির্ণয় করব আমরা a4। a4 equal to, সূত্র হবে a প্লাস 4 minus 1 into d implies a4 equal to, এর মান আমরা পেয়েছিলাম 53 প্লাস 4 minus 1 করলে হবে 3 into d, d এর মান ছিল -15 implies a4 equal to 53, আর এখানে প্লাসে মাইনাসে হবে -3 into 15 করলে হবে 45 implies a4 equal to, আর মাইনাস করলে 13 থেকে 5 গেলে 8, তাহলে a4 এর মান হলো 8। এখন a5 এর মান আমরা নির্ণয় করব। আবার a5 ইকুয়াল টু হবে a প্লাস 5 minus 1 into d implies a5 equal to, এর মান ছিল 53 প্লাস 5 minus 1 করলে হবে 4 into d এর মান ছিল -15 implies a5 equal to 53, আর এখানে প্লাসে মাইনাসে হবে -4 into 15 করলে হবে 60 implies a5 equal to 53 minus 60 করলে হবে -7। তাহলে এই মিসিং পদগুলো আমরা নির্ণয় হয়ে গেছে। অতএব নির্ণেয় পদগুলো যথাক্রমে প্রথম পদ এ, তার মান আমরা নির্ণয় করেছিলাম 53, দ্বিতীয় পদ দেওয়া ছিল, তৃতীয় পদ আমরা নির্ণয় করেছি 23, তারপর চতুর্থ পদ আমরা নির্ণয় করেছি 8 এবং পঞ্চম পদ আমরা নির্ণয় করেছি -7।
এখন আমরা 4 নম্বর প্রশ্ন করব। তো 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে 3, 8, 13, 18 ডট সমান্তর প্রগতির কোন পদটি 78 হবে? একটি সমান্তর প্রগতি দেওয়া আছে। সমান্তর প্রগতিটি হলো 3, 8, 13, 18 ডট এই সমান্তর প্রগতির কোন পদ 78 হবে? তো এখানে প্রথম 4টি পদ দেওয়া আছে, তাহলে কত নম্বর পদ 78 হবে সেটা আমরা নির্ণয় করব। তো মনে করো আমরা ধরে নিলাম যে এই সমান্তর প্রগতির nতম পদ হবে 78। তখন আমরা যদি ধরে নেই যে nতম পদ 78 হবে এবং n এর মান যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা বলতে পারবো যে কোন পদটি 78 হবে। তার মানে আমরা n এর মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো সমান্তর প্রগতি যেহেতু দেওয়া আছে, তার প্রথম পদ আমরা লিখতে পারবো, a এর মান লিখতে পারবো 3। এখানে a ইকুয়াল টু হবে 3। আর যে কোনো একটি পদ থেকে তার আগের পদ যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা সাধারণত d এর মানও পেয়ে যাব। তাহলে d ইকুয়াল টু আমরা লিখতে পারবো 8 minus 3। 8 minus 3, তো 8 minus 3 করলে হবে 5। এখন আমরা এই সমান্তর প্রগতির a এবং d এর মান পেয়েছি এবং বলা হয়েছে কোন পদটি হবে 78। তো আমরা ধরে নেব nতম পদ হবে 78। মনে করি প্রদত্ত সমান্তর প্রগতির nতম পদ 78 হবে। যেহেতু বলা হয়েছে কোন পদটি 78 হবে, তো আমরা ধরে নিয়েছি nতম পদ 78 হবে। তো nতম পদকে আমরা বুঝাই an দিয়ে, তার মানে an এর মান হবে 78। এখন an এর মান দেওয়া আছে, a এবং d এর মান দেওয়া আছে। যদি আমরা এই n এর মান নির্ণয় করতে পারি, তাহলে আমরা বলতে পারবো কত নম্বর পদ 78 হবে। তার মানে আমরা এখন n এর মান নির্ণয় করতে হবে। তো n এর মান নির্ণয় করার জন্য এখানে an এর সূত্র আমাদের জানা আছে। সূত্রটি হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু আছে 78 ইমপ্লাইজ। এখন এখানে যদি আমরা a এবং d এর মান স্থাপন করি, তাহলে n এর মান পেয়ে যাব। তো a এর মান দেওয়া ছিল 3 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান ছিল 5 ইকুয়াল টু হলো 78 ইমপ্লাইজ। এখন এখানে 3কে আমরা ডান দিকে সরিয়ে নেব, তো বাম দিকে থাকবে n মাইনাস 1 ইন্টু 5। ডান দিকে আছে 78 আর বাম দিক থেকে 3কে আনলে হবে মাইনাস 3 ইমপ্লাইজ n মাইনাস 1 ইন্টু 5 ইকুয়াল টু 78 মাইনাস 3 করলে হবে 75 ইমপ্লাইজ n মাইনাস 1 ইকুয়াল টু হবে 75 ডিভাইডেড বাই 5, কারণ n মাইনাস 1 এর সাথে 5 পূরণ ছিল, যখন 75 এর সাথে নেওয়া হবে তখন সেটা ভাগ হয়ে যাবে। এখন এখানে কাটাকাটি যাবে, দেখো 5 দিয়ে 5কে ভাগ করলে 1, আর 5 দিয়ে 75কে ভাগ করলে হবে 15 ইমপ্লাইজ n মাইনাস 1 ইকুয়াল টু 15/1 মানে 15 ইমপ্লাইজ n ইকুয়াল টু হবে 15 প্লাস 1 ইমপ্লাইজ n ইকুয়াল টু 15 প্লাস 1 করলে হবে 16। তো
আমরা ধরেছিলাম যে n-তম পদ 78 হবে। n এর মান যেহেতু 16, তার মানে 16তম পদ হবে 78। তাহলে আমরা নিচে লিখব অতএব 16তম পদ 78 হবে আনসার। ঠিক আছে, এখন 5 নম্বর প্রশ্ন দেখো। তো 5 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিম্নে দেওয়া প্রতিটি সমান্তর প্রগতির পদ সংখ্যা নির্ণয় করো। এখানে দুইটি প্রশ্ন দেওয়া আছে। তো 5-এর 1 নম্বরে একটি সমান্তর প্রগতি দেওয়া আছে। সেই সমান্তর প্রগতিটি হলো 7, 13, 19, ডট, 205। 7, 13, 19, 205 এই সমান্তর প্রগতি দেওয়া আছে। এখন এই সমান্তর প্রগতির ক্ষেত্রে পদ সংখ্যা নির্ণয় করব, মানে এখানে মোট কতটি পদ আছে। এখানে লাস্ট পদ হলো 205 আর প্রথম পদ হলো 7। তাহলে এখানে মোট পদ কতটি আছে সেটা আমরা নির্ণয় করব, পদ সংখ্যা নির্ণয় করব। পদ সংখ্যাকে আমরা n দিয়ে বুঝাই, তো n এর মান আমরা নির্ণয় করব। যেহেতু এখানে সমান্তর প্রগতি দেওয়া আছে, সুতরাং সমান্তর প্রগতি দেওয়া থাকলে আমরা তার প্রথম পদ লিখতে পারি। তো এখানে প্রথম পদ হবে 7, 5-এর রোমান 1, এখানে a ইকুয়াল টু হবে 7। আর যে কোনো একটি পদ থেকে তার আগের পদ মাইনাস করলে আমরা d এর মান পেয়ে যাব। তো d ইকুয়াল টু হবে 13 মাইনাস 7, 13 মাইনাস 7 করলে হবে 6। এখন দেখো a এবং d এর মান পেয়েছি। আমরা পদ সংখ্যা নির্ণয় করব। পদ সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করি। তাহলে যদি এই সমান্তর প্রগতির মোট পদ সংখ্যা n হয়, তাহলে শেষ পদটি হবে n-তম পদ। যদি একটি সমান্তর প্রগতির মোট পদ 5টি হয়, তাহলে 5 নম্বর পদটি হবে শেষ পদ। যদি একটি সমান্তর প্রগতির মোট পদ 15টি হয়, তাহলে 15তম পদটি হবে শেষ পদ। যদি একটি সমান্তর প্রগতির মোট পদ n হয়, তাহলে n-তম পদ হবে শেষ পদ। তাহলে আমরা এখানে ধরে নেব যে মনে করি প্রদত্ত প্রগতির মোট পদ সংখ্যা ইকুয়াল টু n। তাহলে এই শেষ পদটি হবে n-তম পদ। অতএব n-তম পদ মানে an ইকুয়াল টু হবে 205। এখন যেহেতু a এবং d এর মান জানা আছে, আমরা পদ সংখ্যা মানে n এর মান নির্ণয় করব। an এর মান দেওয়া আছে, a এবং d এর মান দেওয়া আছে। তাহলে আমরা an এর সূত্র লিখব। an এর সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু দেওয়া আছে 205 ইমপ্লাইজ। এখন এখানে a এবং d এর মান স্থাপন করলে n এর মান পেয়ে যাব। তো a এর মান হলো 7 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d এর মান হলো 6 ইকুয়াল টু 205 ইমপ্লাইজ n মাইনাস 1 ইন্টু 6 ইকুয়াল টু হবে 205 মাইনাস 7 ইমপ্লাইজ n মাইনাস 1 ইকুয়াল টু হবে, এখানে মাইনাস করলে 15 থেকে 7 গেলে হবে 8, এখানে থাকবে 9, এখানে থাকবে 1, 198। সরি, n মাইনাস 1 ইন্টু 6 ইকুয়াল টু 198 implies n minus 1 equal to হবে
198 ডিভাইডেড বাই 6। এখন 6 দিয়ে যদি আমরা ভাগ করি, 6 একে 6, 6 19-এর মধ্যে যাবে 3 বার, 3 6 18, থাকবে 1, 8 নিলে হবে 18, আবার যাবে 3 বার, 3 6 18, ইমপ্লাইজ n-1 ইকুয়াল টু হলো 33। তাহলে n ইকুয়াল টু হবে 33 প্লাস 1, ইমপ্লাইজ n ইকুয়াল টু 34। তাহলে আমরা পদ সংখ্যা ধরেছিলাম n, এর মান পেয়েছি আমরা 34, তার মানে এই সমান্তর প্রগতির মোট পদ সংখ্যা হলো 34। অতএব নির্ণেয় পদ সংখ্যা ইকুয়াল টু 34। কোয়েশ্চন নাম্বার 5 এর রোমান 1 হয়ে গেছে। এখন আমরা করব কোয়েশ্চন নাম্বার 5 এর রোমান 2। তো রোমান 2-তে আরও একটি সমান্তর প্রগতি দেওয়া আছে। সেই সমান্তর প্রগতির ক্ষেত্রেও আমরা পদ সংখ্যা নির্ণয় করব। রোমান 2-তে দেওয়া সমান্তর প্রগতিটি হলো 18, 15.5, 13, তারপর ডট দেওয়া আছে এবং শেষ পদ দেওয়া আছে 47। 18, 15.5, 13 অ্যান্ড লাস্ট পদ হলো -47। তো এই সমান্তর প্রগতির পদ সংখ্যা আমরা নির্ণয় করব। তাহলে যেহেতু সমান্তর প্রগতি দেওয়া আছে, তার ক্ষেত্রে আমরা প্রথম পদ a এর মান পেয়ে যাব 5 এর রোমান 2। এখানে a ইকুয়াল টু হবে 18, d ইকুয়াল টু হবে তৃতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলে d এর মান পেয়ে যাব। তো দ্বিতীয় পদ হলো 15.5 মাইনাস প্রথম পদ হলো 18 ইকুয়াল টু, এখানে মিশ্র ভগ্নাংশ আছে, সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নেব, কারণ মিশ্র ভগ্নাংশ থাকলে প্রথমে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিতে হয়। আর আমরা জানি যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নেওয়ার নিয়ম হলো নিচের সংখ্যা দিয়ে সমস্তকে পূরণ করে যা পাবো তার সাথে উপরের সংখ্যা প্লাস করে উপরে লিখব। 2 × 15 করলে 30, 30 প্লাস 1 করলে হবে 31, নিচের সংখ্যা নিচে থাকবে, মাইনাস আছে 18 ইকুয়াল টু, এখন বিয়োগ করতে হলে লসাগু নিতে হবে, লসাগু হবে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 × 31 করলে হবে 31, মাইনাস এখানে নিচে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 × 18 করলে হবে 36 ইকুয়াল টু 31 মাইনাস 36 করলে হবে -5 ডিভাইডেড বাই 2। তাহলে d এর মান আমরা পেয়েছি -5/2। a এবং d এর মান আমরা পেয়ে গেলাম। এখন এই সমান্তর প্রগতির পদ সংখ্যা আমরা নির্ণয় করব। তো মনে করো আমরা পদ সংখ্যা ধরে নিলাম n, তখন এই সমান্তর প্রগতির শেষ পদটি দেওয়া আছে 47। তাহলে যেহেতু মোট পদ সংখ্যা n, তাহলে n-তম পদ হবে -47। তো আমরা ধরব যে এই প্রদত্ত প্রগতির মোট পদ সংখ্যা n। মনে করি প্রদত্ত প্রগতির মোট পদ সংখ্যা ইকুয়াল টু n। তাহলে যদি মোট পদ সংখ্যা n হয়, তাহলে শেষ পদটি হবে n-তম পদ, অর্থাৎ an। অতএব an ইকুয়াল টু হবে -47। এখন আমরা an এর সূত্র জানি, an এর সূত্র লিখব। an এর সূত্র হলো a +
n minus 1 into d equal to হলো -47। এখন a এবং d এর মান যেহেতু দেওয়া আছে সেগুলো আমরা স্থাপন করব। ইমপ্লাইজ a এর মান হলো 18 প্লাস n minus 1 into d, d এর মান হলো -5/2 ইকুয়াল টু আছে -47। ইমপ্লাইজ 18 কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, বাম দিকে থাকবে n minus 1 into -5/2 ইকুয়াল টু ডান দিকে -47 আর বাম দিকের 18 কে ডান দিকে আনলে হবে -18। ইমপ্লাইজ n minus 1 into -5/2 ইকুয়াল টু, এখানে দুইটার সামনে যেহেতু সেম চিহ্নই আছে সুতরাং দুইটা প্লাস হবে। 8 আর সাথে 15 5 হাতে আছে 1, 1 আর 4 5 হাতে রেখে 6, সামনে বড় সংখ্যার সামনে চিহ্ন আছে মাইনাস। তাহলে আমরা n minus 1 into -5/2 ইকুয়াল টু পেয়েছি -65। ইমপ্লাইজ n minus 1 ইকুয়াল টু -5/2 কে ডান দিকে নিলে এখানে -5/2 কিন্তু n minus 1 এর সাথে পূরণ হিসাবে আছে, সুতরাং সেটা -65 এর সাথে ভাগ হয়ে যাবে। তো ডান দিকে আছে -65 আর -5/2 ডান দিকে ভাগ হয়ে যাবে মানে নিচে যাবে বাই -5/2। ইমপ্লাইজ n minus 1 ইকুয়াল টু, এখানে উপর নিচে দেখো মাইনাস মাইনাস কাটা যাবে আর এই ভগ্নাংশের নিচে আবার ভগ্নাংশ আছে। যদি কোনো ভগ্নাংশের নিচে আবার ভগ্নাংশ থাকে তাহলে সেই নিচের ভগ্নাংশের নিচের সংখ্যা উপরে যায়, তাহলে 2 উপরে 65 এর সাথে ইনটু হয়ে যাবে আর নিচে থাকবে 5। এখন 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 5 দিয়ে 65 কে ভাগ করলে হবে 13। ইমপ্লাইজ n minus 1 ইকুয়াল টু 13 ইন্টু 2 করলে হবে 26। ইমপ্লাইজ n ইকুয়াল টু হবে 26 প্লাস 1, ইমপ্লাইজ n ইকুয়াল টু 27। তো আমরা পদ সংখ্যা ধরেছিলাম n এর মান পেয়েছি 27, তার মানে রোমান 2-তে দেওয়া সমান্তর প্রগতির মোট পদ সংখ্যা হলো 27। অতএব নির্ণেয় পদ সংখ্যা ইকুয়াল টু 27 আনসার। ঠিক আছে, এখন পরের প্রশ্ন দেখো, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন দেখো। 6 নম্বর প্রশ্নতে বলা হয়েছে -150 সমান্তর প্রগতি 11852 ডট এর একটি পদ হবে কি পরীক্ষা করো। সমান্তর প্রগতিটি হচ্ছে 11852 এখন এই সমান্তর প্রগতির একটি পদ -150 হবে কিনা পরীক্ষা করতে হবে। তো আমরা প্রথম কি করব, আমরা ধরে নেব যে এই -150 এই সমান্তর প্রগতির একটি পদ হবে, আমরা ধরে নেব। এবং কোন পদ হবে, আমরা ধরে নেব n তম পদ হবে।
যদি এইভাবে কোনো সংখ্যা দিয়ে বলা হয় যে এই সংখ্যাটি যে কোনো একটি সমান্তর প্রগতি দিয়ে বলা হয় এই সমান্তর প্রগতির একটি পদ হবে কি না পরীক্ষা করো, তখন প্রথমে আমরা ধরে নেব যে এটি এই সমান্তর প্রগতির nতম পদ হবে, এবং nতম পদ হবে ধরে নিয়ে আমরা n এর মান নির্ণয় করব। যদি দেখা যায় যে n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে বোঝা যাবে যে এই পদটি এই সমান্তর প্রগতির একটি পদ হবে। আর যদি দেখা যায় যে n এর মান ঋণাত্মক অথবা কোনো ভগ্নাংশ এসেছে, মানে পূর্ণ সংখ্যা আসেনি, ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি না হয় তাহলে সেই পদটি এই সমান্তর প্রগতির একটি পদ হবে না। ঠিক আছে, তো যেহেতু এখানে সমান্তর প্রগতি দেওয়া আছে, সমান্তর প্রগতি দেওয়া থাকলে আমরা এ এবং ডি এর মান নির্ণয় করতে পারি। তাহলে এখানে 6 নম্বর প্রশ্নতে যে সমান্তর প্রগতি দেওয়া আছে সেই সমান্তর প্রগতি থেকে আমরা এ এর মান পাই 11 এবং ডি এর মান হবে 8 - 11 ইকুয়াল টু হবে -3। এ এবং ডি এর মান আমরা নির্ণয় করতে পেরেছি সমান্তর প্রগতি থেকে। এখন যেহেতু -150 এই সমান্তর প্রগতির একটি পদ হবে কি না আমরা পরীক্ষা করব, সুতরাং আমরা ধরে নেব যে এই সমান্তর প্রগতির nতম পদ হবে -150। আমরা লিখব মনে করি -150, প্রদত্ত সমান্তর প্রগতির nতম পদ হবে। nতম পদ হবে। তাহলে যদি nতম পদ হয়, nতম পদ মানে হচ্ছে an এর মান হবে -150। যেহেতু আমরা -150-কে nতম পদ ধরেছি, সুতরাং an এর মান হবে -150। এখন an এর সূত্র হলো a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু আছে -150 ইমপ্লাইজ এখানে এ এবং ডি এর মান দেওয়া আছে, তাহলে এ এবং ডি এর মান স্থাপন করলে আমরা এন এর মান পেয়ে যাব। এ এর মান হচ্ছে 11 প্লাস n-1 ইন্টু ডি, ডি এর মান হলো -3 ইকুয়াল টু -150 ইমপ্লাইজ n-1 ইন্টু -3 ইকুয়াল টু ডান দিকে আছে -150 আর বাম দিক থেকে 11কে ডান দিকে নিলে হবে -11 ইমপ্লাইজ n-1 ইন্টু -3 ইকুয়াল টু, এখানে দুইটা সংখ্যার সামনেই সেম চিহ্ন আছে, তাহলে দুইটা প্লাস হবে, দুইটা প্লাস করলে হবে 161 আর বড় সংখ্যার সামনের চিহ্ন সামনে থাকবে। ইমপ্লাইজ n-1 ইকুয়াল টু -161 আর এই -3 n-1 এর সাথে পূরণ আছে, ও -161 এর সাথে আসলে ভাগ হবে। এখন মাইনাস কাটা যাবে, এখানে 3 দিয়ে কাটা যাবে কিনা দেখো। আমরা জানি যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যার নিয়ম হলো একটি সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো 161 এর মধ্যে 3টি অঙ্ক আছে, প্রথম অঙ্ক হলো 1, দ্বিতীয় অঙ্ক 6 এবং তৃতীয় অঙ্ক 1। এগুলোর সমষ্টি হবে 1 আর 6 7 আর 1 8, মানে সমষ্টি অঙ্কগুলোর সমষ্টি হলো 8 যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয় সুতরাং 161ও 3 দ্বারা বিভাজ্য হবে না। এজন্য আমরা কি পেলাম, n-1 বিভাজ্য নয় যেহেতু কাটাকাটি করতে পারবো না, তাহলে n-1 ইকুয়াল টু হবে 161 ডিভাইডেড বাই 3 ইমপ্লাইজ n ইকুয়াল টু 161 বাই 3 আর এই -1কে ডান দিকে আনলে হবে +1 implies n equal to
এখানে যোগ করতে হলে লসাগু নিতে হবে, লসাগু হবে 3। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 ইন্টু 161 করলে হবে 161 প্লাস এখানে নিচে 1 আছে, 1 দিয়ে 3 কে ভাগ করলে 3, 3 ইন্টু 1 করলে হবে 3। implies n equal to 161 প্লাস 3 করলে হবে 164 ডিভাইডেড বাই 3। এখন দেখো 164 3 দ্বারা বিভাজ্য কিনা। 1 আর 6 7 আর 4 11, 11 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 164ও 3 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এই যে সংখ্যাটি 164/3, সেই সংখ্যাটি একটি ভগ্নাংশ, মানে সেটি পূর্ণ সংখ্যা নয়। তাহলে যেহেতু n এর মান পূর্ণ সংখ্যা নয়, মানে পূর্ণ সংখ্যা না হলে এখানে পদ সংখ্যা তো পূর্ণ সংখ্যা হতেই হবে, 161 হতে হবে, না হয় 164, না হয় এরকম কিছু পূর্ণ সংখ্যা হতে হবে। যেমন এখানে দেখো পদ সংখ্যা যেমন 5.5, 6.5 এরকম হতে পারে না, বা 10, 20.5 এইভাবে হতে পারে না। পূর্ণ সংখ্যাই হয় 10, 20, 30, 40, 31, 32 এরকম হয়। তার মানে যেহেতু এখানে n এর মান পূর্ণ সংখ্যা নয়, তাহলে -150 এই প্রদত্ত সমান্তর প্রগতির কোনো পদ হবে না। তো আমরা লিখব যেহেতু, বা এখানে কমা দিয়ে লিখব যাহা পূর্ণ সংখ্যা নয়। যেহেতু n এর মান পূর্ণ সংখ্যা নয়, সুতরাং -150 প্রদত্ত সমান্তর প্রগতির কোনো পদ হবে না। যাহা পূর্ণ সংখ্যা নয়, অতএব -150, প্রদত্ত সমান্তর প্রগতির কোনো পদ হবে না। আনসার। অথবা যদি এখানে n এর মান ঋণাত্মক আসে, তাহলেও প্রদত্ত সমান্তর প্রগতির কোনো পদ হবে না। কিন্তু যদি ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা আসে, তাহলে সংখ্যাটি প্রদত্ত সমান্তর প্রগতির একটি পদ হবে। এখানে যেহেতু পূর্ণ সংখ্যা আসেনি, সুতরাং n এর মান যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে যে সংখ্যাটি দেওয়া ছিল -150, সেটি এই প্রদত্ত সমান্তর প্রগতির কোনো পদ হবে না। এই হলো 6 নম্বর প্রশ্ন। ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো। আগামী দিন আমরা পরেরগুলো করব।